সাইলেন্ট প্লিজ জুনিয়র। সবাই হাসি থামালো। তারপর রিহান চশমা পরা জুনিয়র মেয়েটির দিকে তাকিয়ে। প্লিজ সিট ডাউন। মেয়েটি তার সিটে বসে গেল। রিহান বলল এবার, আসলে পড়াশোনার বিষয়টা মূলত তোমাকে প্রচুর পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়াতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হবে। আর তুমি যদি সারা মাস না পড়ে শুধু সেমিস্টারের আগের রাতে বই ঘাটাঘাটি করতে বসো, তাহলে ভালো রেজাল্ট আসবে কোত্থেকে? মেইন কথা হলো পড়তে হবে খুব। তুমি যদি পড়াশোনা রেগুলার করো, তোমার রেজাল্ট অবশ্যই ভালো আসবে। রেজাল্ট খারাপ আসার উপায় নেই। আর হ্যাঁ, আমার বিষয়টি যদি বলি, আমি কিন্তু বাসায় তেমন পড়াশোনা করি না, রেগুলারই পড়ি, তবে পড়াতে সময় কম দেই। আমি যা পড়ি খেয়াল করে পড়ি, থিওরিগুলো মনে রাখি, থিওরির হিংসগুলো বারবার দেখি। সোজা কথা, শুধু ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকলেও চলবে না, যা পড়বে মনোযোগ দিয়ে পড়তে হবে। বোঝাতে পেরেছো জুনিয়র্স? ইয়াহ ভাইয়া। গুড। যাই হোক, তোমাদের কারো কিন্তু আমি নাম জানি না। আজ তোমাদের ক্লাসে যেহেতু এসেছি, তোমাদের সাথে পরিচিত হব। জি ভাইয়া, অবশ্যই অবশ্যই। আমরাও চাই আপনি আমাদের নাম জানুন, আমাদেরকে চিনুন। মধ্য সারির মাঝখানে বসা একটা মেয়ে গলা ফাটিয়ে কথাটা বলে ওঠে। তার কথায় কিছুটা রিহান হাসি ঠানার ভঙ্গিমা করে। তারপর দক্ষিণ দিক থেকে জুনিয়রদের পরিচয় জানতে শুরু করে। আর সেখানে থার্ড বেঞ্চে বসা নিতুর বুকটা আরেক দফা কেঁপে ওঠে। দুটা বেঞ্চ শেষ হলে তারপর তার পরিচয় জানবে রিহান। আর তখন তাকে দেখে ফেলবে রিহান। কিন্তু সে যে রিহানের সামনে নিজেকে ধরা দিতে চাচ্ছে না, কিছুতেই না। নিতুর অবস্থা যেন এবার খুবই আতঙ্কের মতো হয়ে গেল। মন যেহেতু চায়নি আজ ভার্সিটিতে আসা, একদমই উচিত হয়নি। ভাবনার মাঝে নীল ড্রেস। নিতুর কাছে রিহান আসে এবার। নিতু আজ নীল কালারের একটা থ্রি পিস পরে এসেছে। নিতু উপরওয়ালার কাছে সব ছেড়ে দেয়, কপালে যা আছে তাই হবে। বেঞ্চের কাঠ খুব শক্ত করে ধরে ধীর গতিতে উঠে দাঁড়ায়। ঘোমটা হালকা টেনে উপরে তুলে দৃষ্টি রিহানে নিবদ্ধ করে। পরক্ষণেই আবার দৃষ্টিতে নিচে নামিয়ে গলার স্বর ছোট করে বলে, নিতু, যশোর থেকে এসছি। রিহান নিতুকে দেখার পর তার মাঝে তেমন ভাবান্তর দেখা হলো না। সে শুধু ওকে। বলে নিতুর পরের মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে। নিতু আলতো তার জায়গায় বসে। তারপর অন্যদের সবার সাথে পরিচয় জিজ্ঞেস করতে শুরু করা। শেষ হলে রিহানের ক্লাস থেকে বিদায় নেয়। রিহান ক্লাস থেকে চলে যাওয়া মাত্রই পশ্চিমে সারির বেঞ্চ থেকে একটা মেয়ে বাজখাই গলায় নিতুকে বলে ওঠে, নিতু আপা, তো এতক্ষণ খুব লজ্জা লাগছিল না? মেয়েটির কথা শুনে পাশে থাকা অন্য মেয়েগুলো ব্রু কুচকে তাকালো তার দিকে। মানে নিতু নামের মেয়েটিকে হঠাৎ এরকম কথা কেন? মেয়েটি শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে সবাইকে বলল, মানে জানতে চাস তোরা? হ্যাঁ, কি বল? সবাই বেশ উৎসুক হয়ে গেল। মেয়েটি তীক্ষ্ণ চোখে একদণ্ড নিতুর দিকে তাকিয়ে তারপর আবার অন্যদের দিকে তাকায়, বলে, আমার কাছে এসে বস সবাই, সব বলছি। সবাই জড়সড় মেয়েটিকে ঘিরে বসে গেল। কিন্তু মেয়ে আবার অন্য সারি থেকে দৌড়ে এসে এদের দলে যোগ দিল। মেয়েটা এবার বলতে থাকলো, জানিস, নিতু নামের ওই মেয়েটি গতকাল রেহান ভাইয়াকে পত্র লিখে প্রপোজাল করেছে সরাসরি। হোয়াট? শুধু তাই না, পত্রতে মায়া, আবেগ, ভালোবাসা যত যা আছে সব লিখেছে রেহান ভাইয়াকে নিয়ে। কি বলিস এসব তুই? হ্যাঁ। কখন করেছে আর কোথায় করেছে? অর্থনীতি বিভাগের সামনে, মানে ওনার ডিপার্টমেন্টের সামনে। সরাসরি? আরে হ্যাঁ। বিলিভ হচ্ছে না। বিলিভ তো আমারও হচ্ছিল না, আর বিলিভ করতাম না কখনো যদি না মিহিতা আপুর মুখ থেকে কথাটা শুনতাম। মিহিতা আপু রিহান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, আর মিহিতা আপু আমার কাজিন। আরে আচ্ছা, রিহান ভাইয়া কি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? আরে গাধি নাকি এর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? সেটাই তো, কত ম্যাচুরিটি, গুড লুকিং গার্ল, আভিজাত্য ফ্যামিলির মেয়েটি রুহান ভাই ডিজার্ভ করেনি, আর সেখানে একে বাবা যায় এগুলা রে ভাই। আমি তো সেই বাসিটি পা রাখা মাত্রই রুহান ভাইয়ের ক্রাশকে এখনও ফিদা হয়ে আছে, অথচ সাহস করে বলতে পারিনি ভালোবাসি, আর সেখানে এর মতন মেয়ে। আরেকটা মেয়ে, এই জন্যই তো ভাবছি
রিহান ভাইয়া ক্লাসে আসার পর ঘাড়ের ওড়না মাথায় উঠলো কেন? ভয় পাইছে রুহান ভাইকে দেখে। সবাই একই তালে হেসে উঠল। এবার প্রত্যেকটি কথার ফলা নিতু পুঙ্খানুপুঙ্খ শুনতে পেল। আর ওই মেয়েটি কথাগুলো আসতে বলেনি, বরঞ্চ নিতুকে শুনিয়ে বলছিল। নিতু যেন এবার কেঁদে দেওয়ার মতো হয়ে গেল। ওনার কোনা খুব শক্ত করে আটকে ধরে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। সবগুলো মেয়ে এতক্ষণে নিতুর দিকে ফিরল, সরু চোখে তাকালো সবাই। তাদের থেকে চিকনা পাতলা মতো একটা মেয়ে বলে উঠল, ওয়েটিং লিস্টে থাকো, পেলেও পেতে পারো। ভাগ্য বলে একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছো? বলে আবারও সবাই হেসে উঠল। নিতুর এবার চোখের পানি আর আটকে রাখতে পারল না, 2 ফোঁটা অশ্রু গড় করে বেয়ে পড়ল। নিতু বসলো না আর, ব্যাগটা হাতে নিয়ে কাদো মুখশ্রীতে সবার সামনে থেকে চলে এলো। আর 4 দিন পার হলো, নিতু ভার্সিটিতে গেল না। সারাক্ষণ নিজের পশ্চিমের কোনায় পাতানো বিছানা নিরিবিলি একা বসে থাকে, আবার বারান্দায় যেও বসে থাকে। প্রিয়া এসে যদি তাকে জিজ্ঞেস করে, ভার্সিটিতে যাবে না? নিতু ঠান্ডা শীতল উত্তর দেয়। না। প্রিয়াও আর কিছু আগ বাড়িয়ে জিজ্ঞেস করে না, নিজ মগ্নতায় ব্যস্ততা হয়ে আবার চলে যায়। কিন্তু নিতু এই কদিন যে ভার্সিটিতে যায়নি তার খুব লস হয়েছে। স্যাররা মিড টার্ম এক্সামের অনেক টপিকের উপর লেকচার দিয়েছে, হয়তো আবার কিছু কঠিন জিনিসের হিন্টসও দিয়েছে। এই বিষয়গুলো একজন শিক্ষার্থীর জন্য কতটা যে গুরুত্বপূর্ণ তা নিতু বোঝে। তারপরও তার ভার্সিটিতে যেতে ইচ্ছে হচ্ছে না। মন চাই ভার্সিটি এই কোলাহল শহর ছেড়ে নিজে সেই সহজ নির্মল, যেখানে প্রাণ করে নিঃশ্বাস নেওয়া যায়, সেই ছোট্ট গ্রামটায় ফিরে যেতে। নিতুর কল বেঁচে ওঠে। মন না চাইলেও নিতু এবার ফোনের দিকে তাকায়। স্ক্রিনের উপর ভেসে ওঠে, বাবা। গ্রাম থেকে তার বাবা কল করেছেন। কেন যেন এবার হঠাৎ নিতুর ভেতরটা হু হু করে উঠে বাবার সাথে কথা বলতে। এই কদিন পরিবারের কারোর সাথেই কথা বলা হয়ে ওঠেনি তার তেমন। সে অচাঞ্চল্যকর হাতে ফোন তুলে নেয় নিতু, রিসিভ করে বলে, বাবা। কেমন আছিস মা? 2 দিন পর তোর নাকি পরীক্ষা? নিতু নিচের দিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ছাড়ে, তারপর কণ্ঠে জোর এনে বলে, হ্যাঁ বাবা। পড়াশোনা নিয়ে ব্যস্ত খুব না মা? এই তোর মা আছে না, খালি বলে তোকে কল করতে, কিন্তু আমি বলি মেয়ের সামনে পরীক্ষা, এখন আমরা কল করলে মেয়ের পড়াশোনায় ক্ষতি হবে, তা তোর মা বুঝতেই চায় না। এখন আমাকে জোর করে তোর কাছে কল করতে হয়েছে। নিতু হাসলো, নির্ভঙ্গিতে হাসলো, হাসি থামিয়ে বলল, মা কেমন আছে বাবা? ভালো আছে। মা ঠিকমতো প্রেশারের ওষুধ খায়? খায়। মার প্রেশার এখন কেমন? আহা, আমাদের নিয়ে আর ভাবিস না তো, নিজের পড়াশোনায় মন দে। আর টাকা পয়সা লাগবে? যদি লাগে আমারে বল, আমি করিমকে দিয়ে তোর বিকাশে টাকা পাঠাই দিচ্ছি। না বাবা, লাগবে না। লাগবে না বললে তো হবে না, সামনে পরীক্ষা। ভালো মন্দ জিনিস কিনে কিছু খাইস, হলের খাবারে পুষ্টি নাই, ডিম দুধ কিনে খাইস। আমি 1000 টাকা পাঠাই দিছি একটু পরই। বাবা কলটা কেটে গেল। নিতু বুঝলো তার বাবা কলটা কেটে দিয়েই করিমদের বাড়ি ছুটেছে তার বিকাশে টাকা পাঠানোর জন্য। নিতুর বাবা এটাই প্রায় করে। নিতু ঢাকা আসার পর সে টাকার কথা না বললে তার বাবা তাকে প্রতি মাসে 4000 করে পাঠিয়ে দেয়, খুব কষ্ট করেই পাঠায়। বাড়ির সামনে ছোট্ট একটা মুদি দোকান তাদের, তা থেকেই যা আয় হয় সব দিয়ে দেয়। মেয়ে ঢাকা শহরে একা, আত্মীয় স্বজন তাদের কেউ নেই। আল্লাহ না করুক বিপদ আপদ আছে, অনেক সময় বিপদে পড়লে দেখা যায় টাকাই শেষ ভরসা। তাছাড়া মেয়ের সাজ পোশাকের খরচ, ফোন খরচ, আরো কত খরচ লাগে। নিতু ব্যালকনি থেকে এসে ফোনটা টেবিলের উপর রাখলো। প্রিয়া তখন ভার্সিটিতে যাওয়ার জন্য বইপত্র গোছাচ্ছিল। নিতুকে দেখে বলল, বাবা মাকে বলছো যে ভার্সিটিতে যাও না? নিতু চুপ করে রইল। প্রিয়া আবার বলল, বলে দিও। আরে বলে দিও, বাবা একজনের প্রেমে পড়েছি, তার জন্য ভার্সিটিতে যাওয়া ছেড়ে দিছি। বলে প্রিয়া হাসলো। তারপর আবার তার বইপত্রগুলো এক সপাটে ব্যাগে ঢুকে ভার্সিটি যেতে রুম থেকে বেরিয়ে গেল। নিতু ওইভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার মাঝে নিতুর ফোনে SMS এর শব্দ বেজে উঠল।
নিতু দাঁড়িয়ে থাকা অবস্থায় ফোনের দিকে তাকালো। তার বাবা বিকাশে তাকে টাকা পাঠিয়েছে 1000-এর মতো।